শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকেই শীতের দাপট, জনজীবনের স্থবিরতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পান তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বাদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। দেশে ভোটার সংখ্যা 12,36,83,000-এর বেশি। ইসির খসড়া তালিকা প্রকাশ, 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম। মুজিবের নামে হাজার হাজার কোটি টাকা লুটেছে আওয়ামী লীগ, অনুসন্ধানে দুদক, খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে দুর্নীতি অনুসন্ধান ও ভারতের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। ক্যাপাসিটি চার্জে লাখ কোটি টাকা লুটের অভিযোগ। এবং 43তম বিসিএস-এ বাদ পড়াদের সুযোগ থাকছে পুনর্বিবেচনার আবেদনে, বিজ্ঞপ্তি প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। শীতে কাঁপছে সারা দেশ। নতুন বছরের শুরুর দিন থেকেই বেড়েছে শীতের তীব্রতা, এতে জনজীবনে নেমেছে স্থবিরতা। বিভিন্ন জেলায় কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে কুড়িগ্রাম, পঞ্চগড় সহ অনেক জেলায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। পুরো জানুয়ারি জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপথে গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি। আমরা ভাত দেওয়া খাবে তো মাংস তো ভাত দেওয়া খাবে। ঠান্ডার জন্য হাত পান তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি আমরা। শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বাদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত 3 দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, 2 দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, প্লাস কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে 4 থেকে 5 মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 97% আর বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 15 কিলোমিটার। পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বছরের শুরুতেই ক্রমেই বাড়ছে শীতের দাপট। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং রাশেদুজ্জামান বাবু। শুরুতেই যাচ্ছি আমরা বাবুর কাছে, পঞ্চগড়ে। বাবু, শীতে ছিন্নমূল ও শ্রমজীবীদের দুর্ভোগ কতটা বেড়েছে, বিস্তারিত জানাবেন।
শুভ সন্ধ্যা আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ের শীত মানে অন্যরকম একটি আবহ তৈরি করে। প্রতি বছরেই কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ে বিরাজ করে। এই শীত ঋতুতেও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। এই শীত ঋতুতে আসার পরেই কিন্তু আমরা দেখেছি যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা যে রেকর্ড, সেই রেকর্ডটি কিন্তু আসলে পঞ্চগড়ে হয়েছে। আমরা যদি বলি যে আপনি জনদুর্ভোগের কথা বলছিলেন, যে আসলে পঞ্চগড়ে শীত এলেই কপালে ভাঁজ পড়ে যায় অসহায় যারা নিম্ন আয়ের মানুষ, যারা দিনে আনে দিনে খায়, এমন মানুষদের কপালে কিন্তু ভাঁজ পড়ে যায়। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি কিন্তু শ্রম বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। বিশেষ করে না বললেই নয়, শতকরা 75% মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এর পাশাপাশি চা শ্রমিক, বালু শ্রমিক এবং পাথর শ্রমিক, যারা এই কনকনে শীত অপেক্ষা করে কিন্তু আসলে ভোরবেলায় ছুটে যায় তারা কাজে, অর্থাৎ চা বাগানে, বালু বহালে এবং পাথর, অর্থাৎ নদী থেকে যে পাথর উত্তোলন করে সেই পাথর তুলতে কিন্তু তারা চলে যায়। আমরা দেখেছি যে এই শীত আসলেই তাদের কিন্তু যে দুর্ভোগ সেটি শুরু হয়ে যায়। আর এর পাশাপাশি যদি আপনাকে বলি যে পঞ্চগড়ে কিন্তু আসলে শীতজনিত রোগে, অর্থাৎ গতকালকে থেকে কি যদি ধরি বছরের শুরুতেই কিন্তু আসলে কনকনে শীত, হাড় কাঁপানো যে শীত সেটি কিন্তু পড়েছে। অর্থাৎ পঞ্চগড়ের মানুষ কিন্তু এখন টের পেতে শুরু করেছে যে আসলে পঞ্চগড়ের শীত লেগেছে। এতদিন আসলে শীত তেমন মনে না হলেও কিন্তু গতকালকে থেকে আসলে আজকে পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি দেখা দিয়েছে। বিশেষ করে জানাই যে আসলে পঞ্চগড়ের শীতটি সাধারণত 2 মাস আগে থেকে শুরু হয় এবং বিদায় নয় 1 থেকে 1.5 মাস পরে। আমরা যদি কথা বলতে চাই একজন এখানকার, আপনার কাছে জানতে চাই যে পঞ্চগড়ের শীতটি কেমন বর্তমানে? কেমন? অনেক বেশি শীত, শীতে বের হওয়া যায় না বাড়ি থেকে। সবচেয়ে বেশি কষ্টকর বয়স্ক লোক এবং বাচ্চাদের। যারা এই যে গরিব মানুষ কাজে যেতে পারে না শীতের জন্য, শীতের কাপড় পর্যাপ্ত নাই এবং পর্যাপ্ত শীতের কাপড় বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি। শুনছিলাম আমরা একজন বাসিন্দার কাছে পঞ্চগড়ে, তিনি বলছিলেন যে আসলে শীতের পর্যাপ্ত নয়, অর্থাৎ জেলা প্রশাসন থেকে প্রায় 33,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু এই জেলার জন্য যথেষ্ট নয়। এর পাশাপাশি যদি আমরা দেখি যে আসলে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু আসলে গাড়িগুলো চলাচল করছে। এর পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখছি যে ফুটপাতে দোকান বসেছে অনেকেই, যারা পোস্টার সাজিয়ে বেচেছে পুরাতন কাপড়ের। এখানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু আসলে একটি শীতবস্ত্র কেনার জন্য এখানে ভিড় করছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত যে রোগ, সেই রোগগুলো কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে ডাক্তার এবং নার্সরা কিন্তু হিমশিম কাটছে। এদিকে কিন্তু আসলে যারা বিত্তবান রয়েছে, যারা সরকারিভাবে শীতবস্ত্র ক্রয় করছে, তাদের কাছে দাবি রেখেছে যে আসলে যারা দানবীর তাদের কাছে দাবি রেখেছে যে এখনই শীত যেহেতু কঠিন হয়ে দাঁড়িয়েছে, এখনই যারা শীতবস্ত্র দিবে তারা যেন এই সময় শীতবস্ত্র এনে অসহায় মানুষের কাছে তুলে দেয়, এটুকু দাবি রেখেছে স্থানীয় যারা সচেতন মানুষ। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীতের পরিস্থিতি জানার জন্য চুয়াডাঙ্গা থেকে আমার সাথে যুক্ত রয়েছে সেতু। আমি চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, আপনার জেলার সার্বিক পরিস্থিতি কি শীতের, আপনি জানাবেন। ধন্যবাদ বাবু। আপনি পঞ্চগড় সম্পর্কে যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গার অবস্থা কিন্তু ঠিক একই ধরনের বলা যেতে পারে। তা মানে পার্থক্য কিছুটা নাই, তবে পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে মাঝখানে কিছুদিন শীত কিংবা ঠান্ডা যেটাই বলেন না কেন আপনি, সেটা বিরতি দিয়ে আবার কিন্তু আজকে থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গাতে শীত বলা যেতে পারে। শীত জেকে বসেছে নতুন করে, কারণ আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে সর্বনিম্ন হওয়ার পর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো প্রকার কুয়াশার দেখা ছিল না চুয়াডাঙ্গার আকাশে। তবে 6টা থেকে 7টা পর্যন্ত কিংবা 8টা পর্যন্ত বলা যেতে পারে ঘন কুয়াশা না, হালকা কুয়াশায় ঢেকেছিল চুয়াডাঙ্গার চারিপাশ। সেক্ষেত্রে তো এই সময় সকালের সময়টা কিন্তু খেটে খাওয়া দিনমজুর যারা আছে তারা কিন্তু খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে যে আগামীকাল এবং পরশু দিন এই যে তাপমাত্রা পার
পারদ কিন্তু আরো নিচের দিকে নামবে বলা যেতে পারে। অর্থাৎ আজকেই কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু মৃদু শৈত্য প্রভাব হয়ে যাচ্ছে। তার মানে আগামীকালকে এবং পরশুদিনও এই তাপমাত্রা পারদ কমতে থাকবে এবং এটা অব্যাহত থাকবে বলা যেতে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। আমি যেটু আপনাকে আরো জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীতে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। কারণ তারা কিন্তু একেবারেই হচ্ছে কাজকর্ম পাচ্ছে না বলা যেতে পারে। শুধু তাই না, তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে প্রথম যে চালানের যে শীত বস্ত্র এসেছিল সেটা কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন 4টি উপজেলায় ভাগ করে দিয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে বিতরণ করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু জেলা প্রশাসনের হাতে সরকারের পক্ষ থেকে কিন্তু আর কোনো যে কম্বল কিংবা শীত বস্ত্র থাকার কথা সেটা কিন্তু আর নাই। অতএব আমরা কিন্তু চুয়াডাঙ্গাতে যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ হয়েছে সেটা যে খুব বেশি হয়েছে এটা বলা যেতেই পারে। অতএব যে শীত বস্ত্র কিংবা কম্বল যে চাহিদা সেটা বলা যেতে পারে চাহিদা তুলনায় খুবই অপ্রতুল চুয়াডাঙ্গাতে বিতরণ হয়েছে। তবে জেলা প্রশাসন যে আশার বাণী আমাকে জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু তিনি আবারও চাহিদা দিয়েছে। তিনি আশা করছে খুব শীঘ্রই শীত বস্ত্র কিংবা কম্বল যেটা হোক না এখানে সরকারের পক্ষ থেকে পাবে এবং মাত্রই তিনি কিন্তু বিতরণ করবে বলে আমাকে জানিয়েছে। আমি যদি হাসপাতালের চিত্র একটি বলে থাকি সেটা কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু মানে শিশু এবং বৃদ্ধরা খুবই বেশি অসুস্থ হচ্ছে। এর ভিতরে কিন্তু শিশুরা কিন্তু বিশেষ করে রোটা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। আমি যদি কৃষকের কথা বলি তারা আমাকে জানিয়েছে এখন কিন্তু বোরো মৌসুম চলছে। এই বোরো মৌসুমে কিন্তু তারা বীজ তালা কিন্তু রোপণ করেছে এবং এটা কিন্তু হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। এখন যদি কুয়াশার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে ন্যান্সি। সেতু আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে বাবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা এবং পঞ্চগড় থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানকার শীতের তীব্রতা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন, বেড়েছে 18,33,352 জন। এই তালিকা নিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি করে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। দুপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই সময় ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান 1.5% বেড়ে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছর এই ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নিয়ে বিতর্ক নিরসনে 20 জানুয়ারি শুরু হবে তথ্য যাচাই বাছাই ও হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন।
এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার রয়েছে 13,151 জন। 17 বছরে ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে দেশজুড়ে ভাস্কর্য ও মুরাল স্থাপনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। খোঁজা হবে মুন্নি সাহার অর্থের উৎস। হাসান মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি তছরূপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। জনাব কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশু শেখর ভদ্র প্রাক্তন মহাপরিচালক ডাক অধিদপ্তর ঢাকার বিরুদ্ধে 91,94,06,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর নতুন করে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব হয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তৎকালীন লাখো কোটি টাকার দুর্নীতির চিত্র জানতে মুখিয়ে আছে সাধারণ জনগণ। এই অবস্থায় সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 মিলিয়ন পাচার হয়েছে। 15 বছরে মোট খরচ হলো 2,08,000
স্যার 2,830 কোটি ডলার। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি ডলার। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা নিচে পড়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। নেজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। শুধু জুলাই আগস্টের নির্যাতকদের বিচার করলে হবে না, বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নেরও বিচার হতে হবে, এমন দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। এ সময় জামায়াতের সমালোচনা করে রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কোন মুখে নিজেদের দেশপ্রেমিক দাবি করে। পরে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেন তিনি। এই সময় ক্রিকেটার ইমনের পিতার নিকট আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 2টি অটোরিকশা প্রদান করা হয়। এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর ছিল। এই জগদ্দল পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। 43তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে বাদ পড়া 227 জন প্রার্থীর যে কোনো ব্যক্তি পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানান, বাদ পড়া 267 জন প্রার্থীর মধ্যে 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে এবং বাকি 227 জনকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলা হাইকোর্টে দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রায় কার্যকরের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করেন সিনহার পরিবার। এই সময় দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 31 জানুয়ারি 2022 সালে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এছাড়াও 6 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দিয়েছিলেন আদালত। 2020 সালের 31 জুলাই ঈদুল আজহার আগের রাত 9:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। প্রিপেড মিটার স্থাপন বন্ধ করা সহ 3 দফা দাবিতে বরিশালের সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ করে তারা। এই সময় বিদ্যুৎ বিল থেকে শুভঙ্করের ডিমান্ড চার্জ বাতিল, বিদ্যুতের মূল্য সকল স্ল্যাবে একই রেটে আনার দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ভোগান্তি, হয়রানি এবং প্রতারণার প্রিপেড মিটার বন্ধের জন্য আন্দোলন করে আসছে। আমরা ইতিমধ্যে বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র 1 এবং 2 এবং সর্বশেষ আমরা তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবরে এই প্রতারণার মিটার বন্ধের জন্য আবেদন করেছি এবং স্মারকলিপি দিয়েছি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।